ওকে, কবি পরিচিতি আল মাহমুদ। আল মাহমুদের কবি পরিচিতি আমি খুব একটা তোমাদেরকে পড়াবো না, আমি কয়েকটা জিনিস একটু বলে দিই, সেগুলো একটু দেখবা। দেখো, এই যে আমরা এখন আসলে কবি পরিচিতি আল মাহমুদের ক্ষেত্রে আসলে প্রথম এগুলো দেখবো না, এই যে কর্মজীবন। আচ্ছা দেখো, এই যে কর্মজীবন, ওনার যে কর্মজীবন হচ্ছে, দেখো উনি সাংবাদিক হিসেবে দৈনিক গণকণ্ঠ এর সম্পাদক ছিলেন। এটা একটু মনে রাখবো, এটা আশা পরীক্ষা, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এরপরে ওনার প্রথম কাব্যগ্রন্থটা একটু মনে রাখবা, লোকান্তর ছিল আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ। দ্বিতীয়টা দরকার নেই। শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন। ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটা? সোনালী কাবিন। ওকে, এবং এই সোনালী কাবিন থেকেই প্রত্যাবর্তনের লজ্জা এই কবিতাটা নেওয়া হয়েছে। শিশুতোষ কাব্যগুলো একবার দেখো, ফুলের কাছে পাখির কাছে, এটা অনেক সময় আসে। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা ভালোভাবে দেখিও। এবং এরপরে যদি আরেকটু জানতে চাও তাহলে গল্প গ্রন্থ আর উপন্যাসটা একটু ভালোভাবে দেখো। এই যে পাখির কাছে ফুলের কাছে, এটা অনেক আসে। সোনালী কাবিন তো বেশি গুরুত্বপূর্ণ, কারণ সোনালী কাবিন থেকেই প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটা নেওয়া হয়েছে। তো এখন দেখি যে প্রত্যাবর্তনের লজ্জা, এই প্রত্যাবর্তনের যে লজ্জা, এই কবিতাটা সংকলিত হয়েছে সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে, যেটা আমি বলেছি। এটা কোথা থেকে সংকলন করা হয়েছে? সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এবং এই কবিতার ঢং মানে হচ্ছে কেমন ভাবে লেখা, সেটা হচ্ছে এটা একটু সংলাপ নির্ভর বা কনভারসেশন টাইপের, মানে মানুষের সাথে কথা বলার ভঙ্গিতে লেখা এটা। এবং গল্প বলার ঢং, মানে এটা অনেকটা কবিতা না, এটা মনে করো মানুষ গল্প বলতেছে তোমাকে, একটা কাহিনী শোনাচ্ছে, একটা কাহিনী বলতেছে, এমন টাইপের এই কবিতাটা। কোনো ছন্দ বা এই যে তোমার মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এমন টাইপের কিছু না, এটা আসলে কেমন ভাবে লেখা, সংলাপ বা গল্প বলার ধরনে এটা লেখা। ওকে, আচ্ছা এখন এরপর একটু দেখো মূল বিষয়বস্তু। এই জায়গাটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা আমি যদিও তোমাদেরকে কবিতা পড়ানোর সময় আমি বলবো। আচ্ছা, তারপরে তোমাদেরকে একবার পড়িয়ে দিই, তাহলে তোমাদের কবিতাটা আই থিঙ্ক বুঝতে আরো সহজ হবে। দেখো এখানে মূল ভাবটা আসলে কি? মূল ভাব হচ্ছে শেকড়ে ফেরা, অর্থাৎ যেখানে তোমার জন্ম, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, এখানে শেকড় বলতে আসলে বেসিক্যালি গ্রামীণ সমাজ ব্যবস্থা বা গ্রামকে বুঝিয়েছে। গ্রামে জন্মগ্রহণ করে যারা শহরে চলে যায়, পরবর্তীতে যারা গ্রামকে দেখতে পারে না, তারা তাদের রুট ভুলে যায়, তাদের মূল ভুলে যায়। সেই মূলটা আসলে কি? শেকড়টা আসলে তাদের গ্রাম, যেখানে তাদের জন্ম। ঠিক আছে, দেখো শেকড়ে ফেরার অর্থাৎ গ্রামে ফেরার অভিব্যক্তি বা অস্তিত্বের শেকড়ের টান অনুভব করেছেন আমাদের লেখক। এরপরে দেখো মূল বক্তব্য, শহর বা নাগরিক জীবনের যান্ত্রিকতা, হতাশার চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ। দেখো মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনী মানুষের জন্য পরম স্বস্তি। অর্থাৎ গ্রামকে কিন্তু এখানে জন্মভূমি বা মায়ের সাথে তুলনা করা হয়েছে। অন্তর্নিহিত অর্থ, এর ভিতরে আসে কি ধরনের অর্থ আছে? আধুনিক প্রতিযোগিতাপূর্ণ, মানে বর্তমান যে কম্পিটিটিভ যে ওয়ার্ল্ড, এই আধুনিক প্রতিযোগিতাপূর্ণ শহরমুখী জীবনে, কেমন জীবন? শহরমুখী জীবনে মানুষ হাঁপিয়ে ওঠে, ব্যর্থ হয়। অর্থাৎ আমাদের এই জীবনটাই যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যদি স্থির থাকো, তাহলে তুমি ওইখানেই থেমে গেলা, তোমার জীবনে প্রোডাক্টিভিটি আসবে না। তোমাকে সব সময় সময়ের সাথে দৌড়াইতে হবে, লাইক তুমি একটা রেসের মধ্যে আছো সব সময়। ওকে, এরপরে দেখো, কিন্তু জন্মভূমি এবং মায়ের কোল কখনোই সন্তানকে ব্যর্থতার দায়ে ফিরিয়ে দেয় না। অর্থাৎ তুমি যদি ব্যর্থ হয়ে তোমার মায়ের কাছে যাও, তোমার মা তোমাকে কথা শোনাবে, তোমাকে আরো একটু বলবে যে সমস্যা নেই, তুমি পারবে, তোমাকে ব্যর্থ বানিয়ে না। সেম ভাবে তুমি শহরে জীবনে যদি মনে করো বিতৃষ্ণা, হতাশা, ব্যর্থতা নিয়ে যদি তুমি গ্রামে ফিরে যাও, গ্রাম কিন্তু তোমার সাথে ওই ক্রুয়েল নেচারটা শো করবে না, যেটা তুমি শহরে ফেস করতা। এই কারণে গ্রামকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। পরম মমতায় বরণ করে নেয়। তো প্রেক্ষাপট হচ্ছে গ্রামীণ জীবন থেকে, প্রেক্ষাপট মানে কিসের বিবেচনা এটা লেখা? গ্রামীণ জীবন থেকে শহরে পাড়ি জমানোর প্রাককালে ব্যর্থ হয়ে পুনরায় শেকড়ে ফিরে আসা মনস্তাত্ত্বিক রূপান্তর। অর্থাৎ গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছিল, তখন শহরে পাড়ি জমানোর ক্ষেত্রে ব্যর্থ হয়ে পুনরায় যখন সে গ্রামে ফিরে আসে, তখন তার ভিতরে যে উপলব্ধিগুলো আসে সেগুলো এখানে ব্যক্ত করা হয়েছে। চলো আমরা একটু কবিতাটা পড়ি, তখন আমাদের কাছে এটা বুঝতে আরো সুবিধা হবে। দেখো আমি যে ইনফরমেশন গুলো বলবো মার্ক করে নাও, বইটা সামনে নাও। আমি যে ইনফরমেশন গুলো বলবো মার্ক করবা, ঠিক আছে? বইটা সামনে রাখো, খেয়াল করো কি বলেছে। শেষ ট্রেন ধরবো বলে, তাহলে একবারে শেষ, মানে শেষ যে ট্রেন, রাতের শেষ ট্রেন,
শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছছে দেখি নীল আলোর সংকেত, নীল বর্ণ আলোর সংকেত। তাহলে কিসের কেমন বর্ণের ছিল? নীল বর্ণের আলোর সংকেত। এর অর্থ হচ্ছে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। ওকে, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে, কি দিয়ে? হুইসেল মানে বাঁশি বাজিয়ে, হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ, যাদের সাথে এক ট্রেনে বা এক যানবাহনে ওই মানুষটারও শহরে যাওয়ার কথা ছিল, তারা এইভাবে, এই যে উকি দেয় না ট্রেনের জানালা দিয়ে, এইভাবে উকি দিয়ে অবাক দৃষ্টিতে ওই লোকটার দিকে তাকিয়ে আছে যে ওই লোকটা দৌড় মেরে আসলো বা ট্রেনে উঠতে পারলো না, যেতে পারলো না। সবাই একটু উৎকণ্ঠিত বিষয়টা নিয়ে। তখন জানালায় উবুর হয়ে, যেটা আমি মাত্র বললাম, এইভাবে উকি দিয়ে দেখা, উবুর হয়ে আমাকে দেখছে, ওই মানুষগুলো দেখছে যে আমি ট্রেন মিস করে ফেলেছি, শহরে যাওয়া আমার হচ্ছে না, এটা দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে, ওই মানুষগুলো হাত নেড়ে আর কি ওই মানুষটাকে সান্ত্বনা দিচ্ছে। তাহলে দেখো ওরা ওর কিন্তু শহরে যাওয়াটা আর হলো না, ওর যাদের সাথে যাওয়ার কথা ছিল তারা চলে গেছে, ও ট্রেন মিস করেছে। তাহলে এটা কি? ওর একটা ব্যর্থতা। দেখো আসার সময় আব্বা, দেখো তাহলে যখন আসে তখন তার আব্বা মানে বাবা তাড়া দিয়েছিলেন, তাকে তাড়া দিয়েছিলেন গোছাতে গোছাতেই, মানে বলেছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি, এটা বলেছি। এটা তাহলে ওনার বাবা কিন্তু আগেই ওনাকে হিন্টস দিয়েছিল যে তুই যে গোছাতে গোছাতে দেরি করতেছিস, তুই কিন্তু গাড়ি মিস করবি, তুই আদৌ কি গাড়ি পাবি? তাহলে দেখো ওনার বাবার কথাটা কিন্তু উনি শোনে নাই। তাহলে ওনার বাবার কথা না শোনায় উনি কিন্তু অলরেডি একটা ব্যর্থতার শিকার হয়েছেন। তাহলে এজন্য বলে বাবা মায়ের কথাটা শোনা উচিত। ওকে, এরপর আরেকটু দেখি। আম্মা বলেছিলেন, মানে মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনিই থাকিস। মানে তুই যদি ট্রেন মিস করিস, তোর যদি দেরি হয়ে যায়, ওর থেকে তোর আর বরং ঘুমানোর প্রয়োজন নাই, তুই আজকে বই পড়তে থাক, তুই তো অনেক রাতই এমন বই পড়ে কাটিয়ে দিস, তাহলে আজকে রাতটাও না হয় বই পড়ে থাক। তাহলে দেখো মাও কিন্তু ওকে জেগে থাকতে বলেছে, বাবা বলেছে দ্রুত গুছিয়ে নিতে, বাট কারোর কথাই ও শোনে নাই। আমার ঘুম পেলো, দেখো এবার ওর কি মা ঘুমাতে নিষেধ করছে, কিন্তু ওর বলতেছে ওর ঘুম পেলো, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। তাহলে কি মা যে বললো যে আজকে ঘুমানোর প্রয়োজন নাই, তুই তো এমনি বই পড়ে থাকিস, তো আজকে বই পড়তে থাক, আর ঘুমানো লাগবে না। বাট ও কিন্তু মায়ের কথা শুনেনি, কি করলো? ঘুমিয়ে পড়েছে। চলো এরপরে দেখি কি হয়েছে। দেখো এরপরে অথচ জাহানারা, এখন ওনার ভাই বোনদের কথাগুলো বলা হবে, এই জায়গাটা মার্ক করে নিবা, কার ক্যারেক্টারিস্টিক্স কেমন, খুবই গুরুত্বপূর্ণ। এইবার নতুন যেহেতু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, বই থাকলে মার্ক করে নাও। দেখো প্রথম কি, অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। তাহলে ওর কোন বোন কোনোদিন ট্রেন ফেল করে না? জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। তাহলে জাহানারার ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? সে কখনো কি করে না? ট্রেন ফেল করে না। এরপরে ফরহাদের কথা বলেছে, ফরহাদের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি? ফরহাদ 8 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়, অর্থাৎ যে সময় ট্রেন ছাড়বে তার 8 ঘন্টা আগেই ফরহাদ স্টেশনে পৌঁছে যায়, যার ফলে ওর কখনো ট্রেন মিস হয় না। এবং এরপরে বলছে লাইলির কথা, লাইলি মালপত্র তুলে দিয়ে, আগেই গাড়িতে বা ট্রেনে মালপত্র তুলে দিয়ে চাকরকে টিকিট কিনতে পাঠায়, অর্থাৎ ও আগেই গাড়িতে উঠে নেয়, আগেই নিজের এক্সিস্টেন্সিটা ওইখানে নিশ্চিত করে, তারপরে চাকরকে দিয়ে টিকিট কাটিয়ে নিয়ে আসে। ওকে, এরপরে নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। তাহলে এই দেখো 4 জনের ক্যারেক্টারিস্টিক্স বলা আছে বা বৈশিষ্ট্য বলা আছে, 4 জন প্লাস আমাদের লেখক। তাহলে ওনারা কয় ভাই বোন আমরা ধরতে পারি? ওনারা 5 ভাই বোন, তাই না? 5 ভাই বোন। তাহলে দেখো অথচ জাহানারা কোনোদিন ট্রেন, তাহলে জাহানারার ক্যারেক্টারিস্টিক্স কি? কখনো ট্রেন মিস করে না। ফরহাদ কি? ফরহাদ যে সময় গাড়ি ছাড়বে তার 8 ঘন্টা আগেই সেইখানে পৌঁছে যায় যাতে মিস না হয়। লাইলির কাজ কি? লাইলি স্টেশনে যে আগে গাড়িতে ওঠে, পরে টিকিট কিনতে পাঠায়। এবং নাহার কি? কোথাও যাওয়ার কথা যদি শোনে তাহলে ওর আর ভাত খাইতে ইচ্ছা করে না, এত পরিমাণ এক্সাইটেড থাকে। ওকে, আর আমি এদের ভাই, এই যে দেখো আমি এদের ভাই 7 মাইল হেঁটে, কতটা পথ হেঁটেছে? 7 মাইল হেঁটে শেষ রাতে, কোন সময়? শেষ রাতে গাড়ি হারিয়ে, দেখো কুয়াশার সাদা পর্দা মানে শীতের সময়। এই কুয়াশা মানে কি? তাহলে শীতের সময় বুঝিয়েছে, এখানে শীতের সময় বুঝিয়েছে। কুয়াশার সাদা পর্দা দোলাতে আবার আমি ঘরে ফিরবো, মানে কি ওর শহরে যাওয়া হলো না,
ও আবার ওর মায়ের কাছে, ওর মাতৃভূমির কাছে গ্রামীণ সহজ সরল জীবনযাপনে আবার ফিরে আসতেছে। দেখো, শিশিরে আমার পাজামা ভিজে যাবে। শিশিরে, তাহলে ওনার পাজামা কিসে ভিজে যাবে? শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতো। কিসের মতো? নির্লজ্জের মতো। কারোর কথাই তো শোনে নাই, তাহলে কি সবাই যা বলেছিল তাও শোনে নাই। এবং নির্লজ্জের মতো হঠাৎ লাল সূর্য উঠে আসবে। লাল সূর্য উঠে আসা মানে কি? সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে। তাহলে শীতের বিন্দু মানে কি? কুয়াশা। আমরা যেটাকে বলি শিশির, ওই শিশিরটা যখন পড়বে তখন ওর যে এই যে পাতা আছে না, চোখের পাপড়ি, পাপড়িতে পড়ার ফলে ওইখানে শিশির বিন্দু জমবে, সেটা বলা হয়েছে। দেখো, লাল সূর্য ওঠা মানে সকাল হয়ে যাবে। দেখো, পরাজিতের মতো আমার মুখের উপর রোদ, মানে পরাজিত, এখানে অপরাজিত বলে না, পরাজিত মানে হেরে গিয়েছে। একটা হার মানা মানুষের উপরে সকালে সূর্য এসে পড়বে। এরপরে দেখি, দেখো উনি কিন্তু এখন ওনাকে ব্যর্থতার গ্লানি দিচ্ছে। এরপরে দেখো কি বলেছে। এরপরে বলছে, নামলে নামলে সামনে দেখবো পরিচিত নদী। মানে উনি আবার কি ওনার সেই পরিচিত জীবন যাপন গুলোকে দেখতে পাচ্ছে। পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘর বাড়ি, গ্রাম, মানে কি যেগুলো ওনার পরিচিত। উনি ওনার রুটে ফিরে আসতেছেন। উনি ওনার যে জায়গা থেকে ওনার উৎপত্তি, যেখান থেকে ওনার শুরু, সেখানে ফিরে আসতেছেন। সবকিছু ওনার পরিচিত। এখানে বলছে পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘর বাড়ি, গ্রাম। তারপরে হচ্ছে জলা বা জলভূমির দিকে বকের ঝাঁক। কিসের ঝাঁক? বকের ঝাঁক। সকালবেলা বকেরা এসে পানিতে দাঁড়িয়ে মাছ শিকারের চেষ্টা করে বিলে খালে। ঠিক আছে, সেটা বুঝিয়েছে। বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের, দেখো দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। আটচালা মানে হচ্ছে ঘর, ওদের বাড়িটা। ঠিক আছে, ওদের বাড়িটা দেখে ওর ভয় লাগবে। এখন আমি তো হেরে গিয়েছি, আমি তো ব্যর্থ, এখন যদি আমি বাড়ি ফিরে যাই আমার কি হবে, কে কি বলবে, এটা নিয়ে আসলে সংশয় আছে, ভয়ে আছে। এরপরে দেখো, কলার ছোট বাগান। তাহলে কোন কোন জিনিসগুলো ওনার চোখে পড়তেছে সেগুলো এখানে আছে, এগুলো ভালোভাবে দেখবা। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখো, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। কিভাবে কাঁপছে? না না করে কাঁপছে। এরপরে দেখো, বৈঠকখানা থেকে, কোথায় থেকে? বৈঠকখানা, যেখানে মানুষ কথা বলে এক জায়গায়। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন। দেখো, ফাবি আইয়ে আলা রাব্বি কুমা তুকাজ্জিবান। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আরবি, তাই না? এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। এটা একটু তোমরা একটু পড়ে নিও, এটার ব্যাখ্যাটা সুন্দর করে তোমাদের শব্দ অর্থে দেওয়া আছে। ওকে, এরপরে কি, বাবা বৈঠকখানায় দেখবে যে ছেলে আসতেছে, বাট ছেলে তো ব্যর্থ হয়ে আসছে, শহরে যাইতে পারে না। তো উনি আর কি, ছেলে যাতে লজ্জা না পায়, ছেলে যাতে কিছু মনে না করে, উনি মুখ নিচু করে আবার ওনার যে কাজটা করতেছিলেন বা যেটা করতেছিলেন সেটাই কি থাকবে বলতো, সেটাই আবার মনোনিবেশ করবেন। বাসি বাসন হাতে, সকালবেলা উঠে গ্রামীণ সমাজে কি হয়, মা বাবার, আমাদের মারা বা পরিবারের যারা মহিলারা থাকেন তারা কি সকালে উঠে কি রাতের খাওয়ার দাওয়ার পরে যে বাসন কুসন থাকে ওইগুলো মাজা ধোয়া করেন। তো মা হচ্ছে বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, হাসবেন। বাবা মুখ নিচু করে থাকছেন, বাবারা তো একটু গম্ভীর হয়। মা আমাকে দেখে হাসবেন যে তুই ট্রেন মিস করছিস, তোর যাওয়া হয়নি। মা হাসবেন। এটা কিন্তু একসাথে আবার খুশির হাসি, যে না, আমার সন্তান আমার কাছে ফিরে এসেছে, মায়ের কাছে ফিরে এসেছে। দেখো, ভালোই হলো তোর ফিরে আসা, যেটা আমি বললাম, ভালোই হলো তোর ফিরে আসা। মা খুশি হয়েছে যে আমার সন্তান আমার কাছে ফিরে এসেছে। তুই না থাকলে ঘর বাড়ি একেবারে এমন শূন্য হয়ে যায়। মারা কিন্তু সবসময় এমন কথা বলে। দেখো, এরপরে বলতে দেখছে, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। যা, হাত মুখ ধুয়ে আয়। ওরা কিছু কিন্তু বলে নাই যে তুই এইগুলো করছিস, মিস করছিস, কিছু বলে না। যে হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে। অর্থাৎ আমার প্রত্যাবর্তনের লজ্জা, প্রত্যাবর্তন, এই যে আমি একটু বলি, দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে এই জায়গাটায়। এই জায়গাটা আমি তোমাদেরকে একটু বলি, দেখবা। দেখো, প্রত্যাবর্তনের লজ্জা মানে কি? শহরে যেতে চেয়েছিল, শহরে যেতে চাওয়া মানে কি ওর গ্রামের, ওর মাতৃভূমিকে ছেড়ে যেতে চাওয়া। তাহলে কি মাতৃভূমির সাথে একটা অপরাধ করেছে, এই অপরাধ। তারপরে শহরে যেতে পারে নাই, আবার ফিরে আসছে। এখন মনে করো তুমি তোমার এক্স-রে ছেড়ে দিয়ে আসছো, এসে 2 দিন পরে আবার তার কাছে যাইতেছো, তাহলে তুমি যে তার কাছে যখন ফিরে যাচ্ছ তোমার লজ্জা লাগবে না? তো সেম ভাবে ওর একটু প্রত্যাবর্তন ফিরে আসার লজ্জা। এখন এই গ্রামকে ছেড়েও চলে যেতে চাচ্ছিল, আবার গ্রামের কাছে ফিরে এসেছে। তাহলে গ্রামের কাছে যাকে ছেড়ে চলে যাইতে তার কাছে যখন আবার ফিরে আসছে, তো ওর তো লজ্জা করতেছে, ফিরে আসার একটা লজ্জা। এই লজ্জাটা ও মাতৃভূমিকে আপন করে, ওর মা, ওর গ্রামকে কিন্তু মায়ের সাথে তুলনা করা হয়েছে।
মা এবং মাতৃভূমি এই দুইটাকে আপন করে নিয়ে ওরা নিজের রুটে থেকে ওর যে প্রত্যাবর্তনের যে লজ্জাটা ছিল এই লজ্জাটা ঘষে ঘষে দূর করে ফেলবে। এইটা হচ্ছে এখানে মূল কথা। ওকে, আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো কবিতাটা? তোমরা কি কবিতাটাকে বুঝতে পেরেছো? আমি প্রতিটা লাইন ধরে পড়িয়ে দিয়েছি। এই কবিতার লাইনটা এভাবে বুঝলে এখান থেকে যেই প্রশ্ন করুক না কেন তুমি খুব সহজে উত্তর করতে পারবা। তোমাদের কারো কি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? তোমাদের কারো কি বুঝতে অসুবিধা হয়েছে বা কোথাও এমন আছে যেটা তুমি বুঝতে পারোনি? আমার আবার বললে ভালো হয়। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তোমরা কি বুঝতে পেরেছো এটা? এটা ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তাহলে চলো আমরা এখন একটু প্র্যাকটিস করে ফেলি এটা। চলো তাহলে প্রথমে একটু দেখি। বলছে প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলো, এটা আমি আগেই বলেছি, খুবই গুরুত্বপূর্ণ। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলো বলো বলো, দ্রুত বলে ফেলো। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। ওকে, বলো এটা কি? এটা কি হবে? প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বলে ফেলো এটা। বি। এই যে দেখো তোমরা সবাই এখন পারতেছো। এটা হচ্ছে সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি বলেছিলাম এই টাইপের একটা প্রশ্ন দেখবা আসবে, দেখছো? ওকে ফাইন। এরপরে চল এর পরেরটা আমরা একটু দেখি। এরপরে কি বলছে? এর পরেরটা হচ্ছে আমি আর মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে। এই কথাটিকে একেবারে লাস্ট লাইন ছিল না? এখানে প্রত্যাবর্তনের লজ্জা বলতে কবি মূলত কি বুঝিয়েছেন? মায়ের কাছে নিজের ভুল স্বীকার করার সংকোচ, গ্রামে ফিরে আসার আনন্দ ও স্বস্তি, শহরমুখী নাগরিক জীবন ব্যর্থ হয়ে শেকড়ে ফিরে আসার গ্লানি, ভাই বোনদের মতো সফল হতে না পারার ক্ষোভ। এখানে কোন জিনিসটা প্রকাশ পেয়েছে বলো তো? খুব ক্লিয়ার কনসেপ্ট থাকার কথা তোমাদের। এখন আমি যেভাবে জিনিসটা তোমাকে পড়িয়েছি, এখন এই প্রশ্নের কনসেপ্টটা দেখো, তুমি খুব ইজিলি ধরতে পারবে যে প্রত্যাবর্তনের লজ্জাটা আসলে কি। এখানে অলরেডি দাইফা অ্যান্সার করে দিয়েছে, দুইয়ের সি নুপুরও অ্যান্সার করে দিয়েছে, ভেরি গুড। এই যে শহরমুখী নাগরিক জীবনে যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে মেনে নিয়ে আবার শেকড়ে অর্থাৎ গ্রামে মায়ের কাছে ফিরে আসার যে গ্লানি, এইটাকে আসলে বোঝানো হয়েছে। দেখছো এখন তোমরা খুব ইজিলি উত্তর করতে পারবা। এরপরে 3 নাম্বারটা দেখো তো। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় উল্লেখিত কোন চরিত্রটি ট্রেন ধরার আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যেত? কে ট্রেন ধরার আগে আধ ঘন্টা আগে পৌঁছে যেত? কে বলতো? ওখানে বললাম না প্রতিটা চরিত্রের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে। দেখো এই ক্ষেত্রে কিন্তু সেই বৈশিষ্ট্য থেকে এসেছে। তাহলে বলতো প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় উল্লেখিত কোন চরিত্রটি ট্রেন ধরার জন্য আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যেত? 3-এর সি নাম্বারটা, ভেরি গুড। এই তো মাশাআল্লাহ, কত ভালো পারতেছো তোমরা এখন। যে ফরহাদ, ফরহাদ কিন্তু আধ ঘন্টা আগেই পৌঁছে যেত। আচ্ছা এরপরে এরপরে দেখো তো। বলছে শহরগামী শেষ রাতের গাড়ি ধরার জন্য কবিকে কতটুকু পথ হাঁটতে হয়েছিল? সে কতটা পথ হেঁটে হেঁটে গিয়েছিল বলতো? 5 মাইল, 7 মাইল, 8 মাইল, 10 মাইল। কোনটা অ্যান্সার হবে এখানে বলো দেখি? কোনটা অ্যান্সার হবে? মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো করতেছো, কিপ ইট আপ। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। বাংলা প্রথম পত্রের জন্য আসলে ভাইয়ার ক্লাস করলে আর আলাদা করে এটা তোমার পড়তে হবে না। বাংলা প্রথম পত্র তুমি আমার ক্লাস করে আলাদা করে তোমার আর পড়া লাগবে না খুব বেশি। ওকে, 4-এর বি নাম্বারটা, ভেরি গুড। 7 মাইল পথ কিন্তু সে অতিক্রম করেছিল। গ্রেট, ওকে ফাইন। আমরা এর পরেরটা দেখি, 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা হচ্ছে প্রত্যাবর্তিত কবিকে দেখে তার বাবা বৈঠকখানা থেকে মুখ নিচু করে কি পড়ছিলেন? খবরের কাগজ, বই, কুরআনের আয়াত, কবিতার লাইন। উনি কি পড়তেছিল বলো তো? 5 নাম্বারটা উনি কি পড়তেছিল বলো দেখি, মনে আছে? যে ওনার বাবা ওনাকে দেখে আসলে মুখ নিচু করে, যাতে ছেলে লজ্জা না পায় বা ছেলের খারাপ মনে না হয়, এই জন্য উনি মুখ নিচু করে কি পড়তেছিল? উনি কি পড়তেছিল বলতো? ভেরি গুড, পাশের সি নাম্বারটা, কোরআনের আয়াত পড়তেছিলেন। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ। ওকে, এর পরেরটা 6 নাম্বারটা। 6 নাম্বারটা বলো প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কোন আঙ্গিকে বা কোন ঢঙে লেখা হয়েছে? আমি বলেছিলাম না এটা কোন
কিভাবে লেখা হয়েছে? এটা একটা গল্পের মতো লেখা হয়েছে, লাইক কেউ একজন তোমার কাছে গল্পটাকে ন্যারেট করতেছে, তোমাকে বোঝাচ্ছে। এটা কোনো ছন্দে রচিত না। এটা কি হবে বলতো? মহাকাব্যিক ঢঙে, সংলাপ এবং গল্প বলার ঢঙে, গীতি কবিতার ঢঙে, রূপক ও প্রতীকীর ঢঙে। কোনটা হবে বলতো? 6 এর অ্যান্সার কোনটা হবে? 6 বি নাম্বারটা, সংলাপ এবং গল্প বলার ঢঙে। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখি আমরা 7 নাম্বার, নিচের কোন তথ্যটি প্রত্যাবর্তনের লজ্জা কবিতার আলোকে সঠিক নয়? এটা কিন্তু তোমাকে কবিতার লাইন না জানলে তুমি এটা কিন্তু অ্যান্সার করতে পারবা। জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না, এটা কি সঠিক নাকি সঠিক নয়? জাহানারা জাহানারা তো কখনো ট্রেন মিস করতো না। ওকে, এটা ঠিক আছে। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত খেতে পারে না, এটাও ঠিক আছে। কবি এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছিল, এটাও ঠিক আছে। কিন্তু লাইলি নিজে গিয়ে লাইন ধরে ট্রেন টিকিট কাটে, এটা কিন্তু ভুল। লাইলি আগে মালপত্র ট্রেনে উঠিয়ে নিত এবং ওর যে চাকর ছিল সেই চাকরকে পাঠাতো টিকিট কাটার জন্য। তাহলে এই অ্যান্সারটা এখানে ভুল, অর্থাৎ যেহেতু এটা ভুল, যেহেতু সঠিক নয় জানতে চেয়েছে, মানে এটা আমাদের অ্যান্সারের প্রশ্ন। ওকে ফাইন। সাথে সি নাম্বারটা। 8 নাম্বারটা দেখি চলো। 8 নাম্বারটা, 8 কি বলেছে? কবি যখন বাড়ি ফিরে এলেন তখন তার মায়ের হাতে কি ছিল? মা কি করতেছিল বলতো? সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গৃহস্থঘরের মহিলারা আসলে কি করেন? রাতের যে বাসি বাসন কুসন থাকেন ময়লা, সেগুলো পরিষ্কার করেন। তো আমাদের লেখকের মা ওই সময় বাসন কুসন পরিষ্কার করতেছিলেন। ঠিক আছে, ওকে। এরপরে 9 নাম্বারটা কি হবে বলো? কবি আল মাহমুদ স্বাধীনতার পর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন বলো তো? আমি এটা বলেছিলাম মনে রাখতে তোমাদেরকে। কোন পত্রিকার? দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক গণকণ্ঠ এবং সমকাল। কোনটা হবে এটা আমি তোমাদেরকে বলেছিলাম, ওখানে একটাই দাগিয়ে দিয়েছিলাম, সেটা এটা ছিল। বলো বলো এটা কি হবে? এটা 9 সি নাম্বারটা অ্যান্সার করেছো আফরিন, ভেরি গুড। মিহাদ অ্যান্সার করছো 9 সি নাম্বারটা। সনম অ্যান্সার করছো, তোরসা অ্যান্সার করছো, দাইফা, নূপুর, আলিসা, জান্নাতুল। ওকে ভেরি গুড। 9 সি নাম্বারটা দৈনিক গণকণ্ঠ। ঠিক আছে, দৈনিক গণকণ্ঠ। ওকে, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এটা বলছে, প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবির চোখের সামনে দারুণ ভয়ের মতো কি ভেসে উঠে, মানে কি ভেসে ওঠার কথা বলা হয়েছে? লাল আলোর সংকেত, কলার ছোট বাগান, ছড়ানো ছিটানো গ্রাম, নিজেদের আটচালা, ভয় পেয়েছিল, ভয়ে কাজ করেছিল। কোনটা দেখে বলো তো এখানে? কোনটা? নীল বর্ণের আলো ইন্ডিকেট করতেছিল যে সে ট্রেন মিস করতেছে, যে সে ট্রেন মিস করতেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। কলার ছোট বাগান, সেটা বাড়ির পরে, এটাতেও ভয় ছিল না। ছড়ানো ছিটানো গ্রাম, এগুলো দেখে তার পরিচিত মনে হচ্ছিল, কিন্তু সে ভয় পেয়েছিল যখন নিজেদের আটচালা বা নিজেদের বাড়ি বা ঘর দেখেছিল, তখন তার মনে কিন্তু ভয় বা ত্রাস বা সংকীর্ণতার সৃষ্টি হয়েছিল, তাই না? তাহলে আমরা কি এখন পারবো? প্রত্যাবর্তনের লজ্জা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আমরা কি পারবো? প্রতিটা জিনিসকে আমরা বুঝতে পেরেছি? আমাদের সবার ক্লিয়ার যে এখান থেকে তোমাদেরকে যতই ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে ওখান থেকে প্রশ্ন দিক না কেন, পারবে না তোমরা?